রাজত্বকালের কিছু পুকুরকে কেন সাগর বলা হয় সে বিষয়টা গত পর্বে জানিয়েছি। আজ পুকুরগুলোর নির্মাণ পদ্ধতি নিয়ে একটু কথা বলবো। এই নির্মাণ পদ্ধতি ছিল সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত। পুকুর খনন করার জায়গা নির্ধারণ করার পর বিশেষজ্ঞরা মাটি চেটে দেখতেন নিচে বিশুদ্ধ জল পাওয়া যাবে কিনা। যারা মাটি চাটার কাজটা করতেন তাদের পদবি ছিল মাটি সেলেকা বড়ুয়া। মাটি সেলেকা বড়ুয়ার সঙ্গে দরবধরা বড়ুয়া উপাধির মানুষেরাও থাকতেন, যাদের কাজ ছিল মাপঝোঁক নেওয়া। জলের প্রকৃত উৎসের সন্ধান পাওয়ার জন্য পুকুর খনন করার জায়গায় দৈর্ঘ্য প্রস্থে 4 কোণায় 4টি খুঁটি পুঁতে কোনাকুনি করে দড়ি টেনে নেওয়া হতো। দড়ি টেনে নেওয়ার ফলে উৎপন্ন হওয়া প্রত্যেকটা কোণায় মাটির প্রদীপ জ্বালিয়ে রাখা হতো। প্রদীপগুলো নিরীক্ষণ করার জন্য অভিজ্ঞ ব্যক্তিরা থাকতেন। যেই জায়গার প্রদীপ তেল সলতা থাকা অবস্থায় বাতাস ছাড়াই নিভে যেত, সেখানেই জলের মূল উৎস আছে বলে ধরে নেওয়া হতো। এভাবে ভূগর্ভস্থ জলের সন্ধান পাওয়ার পর পুকুর খনন করার জন্য মাঝখানে খুঁটি পুঁতে নতুন করে দৈর্ঘ্যপ্রস্থ নির্ধারণ করা হতো। পুকুর খনন করা জায়গায় নাগমারি নামক শালকাঠের তৈরি এক প্রকারের বস্তুর ভেতর পাড়া ঢুকিয়ে পুঁতে দেওয়া হতো। এই নাগমারি স্থাপন করার বিষয়টাও কিন্তু বিজ্ঞানসম্মত, কারণ তার ভেতরে থাকা পাড়া জলকে পরিষ্কার করে রাখে। আহোম রাজত্বকালের সাগর আখ্যা পাওয়া প্রত্যেকটা পুকুরের পাশে একটা নদী দেখা যায়। আসলে নাগমারির চারপাশে কিছু ছিদ্র থাকে এবং ওই ছিদ্রগুলোর চারপাশে খাল বানানো আছে, যেগুলোকে যমুনা বলা হয়। পুকুরের নোংরা জল যমুনার মাধ্যমে নদীতে চলে যায়। সত্যি ভাবতে বড় অবাক লাগে, 100 বছর আগের এই স্থানীয় মানুষেরা কতটা জ্ঞানী এবং কর্মপটু ছিলেন। তারা জানতেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পুকুর, খাল, বিল, নদী, নালা কতটা গুরুত্বপূর্ণ। আর তাদের জানার ফলেই আমরা আজও সুস্থভাবে জীবনযাপন করছি। আহোম সাম্রাজ্যের স্থাপত্য শিল্প নিয়ে আরও অনেক গল্প করার আছে, তবে আজকের মতো এখানেই দাড়ি টানছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।